আপনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে। আপনি যদি অতীতে লগি বৈঠার কথা, আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের কথা, 96 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন, ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করেন 2014 সালের নির্বাচনের পরে, এগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে এটা তো 100% হালাল, 100% অহিংস এবং অত্যন্ত প্রশংসনীয়। এখানে উনি বাড়াবাড়িটা কি দেখলেন এটা বুঝতে পারলাম না। বাড়াবাড়ি কি? আমি একটু ছোট করে প্রশ্ন করতে পারি যে বিএনপি বেগম খালেদা জিয়া এখনো বিএনপির চেয়ারপারসন, গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির সকল নীতি নির্ধারণ করে থাকেন এবং বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে পর থেকে সবকিছু নাকি বেগম খালেদা জিয়ার কথায় চলবে। উনি যদি বয়োবৃদ্ধ হিসাবে একজন কনভিক্টেড হিসাবে বাসায় গিয়ে থাকতে চান নির্বাহী আদেশে, তিনি তো নিজেকে বিএনপির রাজনীতি থেকে বিযুক্ত করতে পারতেন। তিনি বলতে পারতেন যে আমি আর বিএনপির চেয়ারপারসন নই, আমার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। ফ্যাক্ট রিমেইনস তিনি বিএনপির চেয়ারপারসন, বিএনপি যা করে তার দায় তারই। আচ্ছা ফাইন, এটা আপনি ভালো বলেছেন। এখন আপনি ঠিক খেয়াল করেন সারা পৃথিবীর রাজনীতিতে যেটা হয়, মার্চের রাত্রে যখন বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গিয়েছিল, তখন আমরা জানতাম বঙ্গবন্ধুকে তো মেরেও ফেলতে পারে বিচার করে, আমরা তো বঙ্গবন্ধুকেই রাষ্ট্রপতি করেছিলাম। আমরা কি বলেছিলাম যে বঙ্গবন্ধু এখন রাষ্ট্রপতি রাখা দরকার নেই? এত বড় একটা সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রধান আমরা বঙ্গবন্ধুকে রেখেছি। বঙ্গবন্ধু যখন আপনার আগরতলা মামলা ষড়যন্ত্র ছিল তখন আমরা বলেছি বঙ্গবন্ধুকে ছাড়া কোনো গোল টেবিল হবে না, কোনো আলোচনা হবে না। এটা তো সারা পৃথিবীর রাজনীতি। আপনি ভারতের রাজনীতি দেখেন, আপনি ইন্ডিয়া পাকিস্তানের রাজনীতি দেখেন, এগুলি যখন একটা নেতাকে অন্য বৈরী একটা সরকার এসে শাস্তি দেয় তখন সাথে সাথে কি ওই দল বলে আচ্ছা ঠিক আছে এখন থেকে এই নেতারা আমাদের নেতারা শাস্তি পেয়েছে? এটা কি হয় নাকি? আপনি পলিটিক্যাল কালচারে যেটা একসেপ্টেবল না সেরকম হঠাৎ অদ্ভুত একটা কিছু আশা করবেন কেন? আর একটা কথা যে বেগম জিয়া কি ওনাদেরকে বলতে বলেছে এই কথাটা? বেগম জিয়া যদি বলতেও বলে এটা কি যেই তিনটা কনসিডারেশনে প্রধানমন্ত্রী তো বলেছেন এই তিনটা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে, এই তিনটা কনসিডারেশন উদাহরণ হয়ে গেছে। উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না, উনাকে রেফার করা হবে না, বিএনপি উনার মুক্তি চাবে না, বিএনপি উনার আন্ডারে নিয়ে ইলেকশন করতে চাবে না, এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি, তখন আমরা বলতে পারতাম যে না পাইনি। আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন এবং বিএনপির মানুষের জন্য যে স্পর্শকাতর একটা ব্যাপার, এবং আমি এইটা আমার কাছে অত্যন্ত আনরিজনেবল কথা মনে হয়েছে। বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করতো, জ্বালাও পোড়াও করতো, তাও না হয় কিছুটা বোঝা যেত, বিরক্ত হয়ে বলেছেন। আপনি আইন বিভাগের একজন অধ্যাপকের পাশাপাশি আপনারও একটি বড় পরিচয়, আপনি রাজনৈতিক বিশ্লেষকও বটে এবং আপনি মাঠের সাংবাদিকতা অনেকদিন করেছেন। আমি শুধু জানতে চাই যে বঙ্গবন্ধুর উদাহরণ আপনি দিলেন, বঙ্গবন্ধুকে কিন্তু কোনোদিন জেলের কথা বলে বা কারাগারে নিয়ে যাবো কথা বলে আসলে এরকম হুমকি দেওয়া সম্ভব হয় নাই। তিনি আরো 3 বার বলেছেন কারাগারে গেলে কোন রকম কোনো সমস্যা নাই। বিএনপি বেগম জিয়ার কারাগারে যাওয়াটাকে একটু বেশি মানে রাজনীতি করতে গেলে কারাগারে যাওয়ার সংস্কৃতি দিয়ে রাখছে কেন বিএনপি? মানে ব্যাপারটা এরকম কেন? আচ্ছা দিয়ে রাখছে এটা আমি একটু বলি। আপনি খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু অনেকবার জেলে গিয়েছেন, কোনোবার কিন্তু জেলে ওনার সাথে মিসট্রিটমেন্ট করা হয়নি। আমি বঙ্গবন্ধু উদাহরণ টানছি যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা সবচেয়ে বড় শত্রু মনে করতো। জেলখানায় আপনি ওনার অসমাপ্ত আত্মজীবনী সবকিছু পড়ে দেখেন, ওনাকে অত্যন্ত সসম্মানে অত্যন্ত কমফোর্টেবল অবস্থায় জেলখানায় কনভিকশন হয়েছিল, তো পরে বাদ হয়ে যায়, কিন্তু ওনাকে তো কনভিক্ট করে এই দুঃসহ যন্ত্রণায় মধ্যে দিয়ে যেতে হয় নাই। থার্ড প্রশ্ন হচ্ছে আপনি বেগম জিয়ার বিচারের সময় দেখেন, মিজানুর রহমান খান লিখেছিল, আমিও লিখেছিলাম, এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। সেখানে যেভাবে অ্যানালাইসিস করা হয়েছে, যেভাবে রায় হয়েছে, নিম্ন আদালতের শাস্তি উচ্চ আদালতে বেড়ে গেছে, এগুলি খুব স্বাভাবিক ঘটনা না। এবং আপনি জানেন বাংলাদেশের রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন, রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয়। আমরা একটা মামলার কথা মনে পড়ছে, নাইকোর মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে, তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকার 2 নেত্রী বিরুদ্ধে দিয়েছিল, উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল আর বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে কিভাবে? একটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারি কি হয় এখানে। তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি। আপনি দেখেন তারেক, মানে আমার কথা হচ্ছে কি, আপনি এই কথা বাংলাদেশে বলতে পারবেন না যে বাংলাদেশি জুডিশিয়ারিকে নির্বাহী বিভাগ ব্যবহার করে না এবং বাংলাদেশের জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে, এটা আপনি বলতে পারবেন না। ফলে এটা নিয়ে আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমরা একটু বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মধ্যে আসলে সংখ্যাগরিষ্ঠ সংসদের মতামত যে কোনো সময় প্রভাবিত করা সম্ভব এবং একটি আনস্টেবল গভর্নমেন্ট করে দেশকে আনস্টেবিলিটির দিকে ঠেলে দেওয়া সম্ভব। সত্য না থাকলে আমরা বিরাট ধরনের বিপদে পড়বো।
আচ্ছা, আপনাকে প্রথমেই বলে রাখি যে 70 অনুচ্ছেদ যেটা আছে এটা কিন্তু আমাদের যে সংবিধান, আজকে সংবিধান দিবস থেকে উল্লেখ করছি, এটা প্রথমেই যেরকম অবস্থা ছিল সেটা আরো ভয়াবহ ছিল। যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যে ড্রাফটটা দিয়েছিল সেটাতে আরো ভয়াবহ ছিল। সেখানে 3টা কারণের কথা বলা ছিল। একটা হচ্ছে আপনি যদি দল থেকে বহিষ্কৃত হন, আরেকটা হচ্ছে আপনি যদি দল থেকে রিজাইন করেন, আরেকটা হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে। পরে যখন এটা গণপরিষদে আলোচিত হয় তখন সুরঞ্জিত সেনগুপ্ত, লারমা, তারপর আওয়ামী লীগেরও আসাদুজ্জামান খান সাহেব, ওনারা, তারপর আব্দুল আজিজ চৌধুরী, ওনারা একটা প্রচন্ড প্রতিবাদ করেন যে দল যদি আমাকে বহিষ্কার করে কেন। পরে এটা চেঞ্জ করে 72 সালে সংবিধানে ছিল আপনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে, যেটাকে আমি রিজনেবল মনে করি। আর আনরিজনেবল হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন আপনার সংসদ সদস্যপদ চলে যাবে। এখন সমস্যাটা হচ্ছে কি, এটা থাকার কারণে, এবং এটা কিন্তু প্রয়োগ হয়েছে, ইসলাম হুমায়ুন ভাইকে একটু বিনয়ের সাথে জানাই, যখন গণপরিষদের আলোচনা চলছিল তখন সিমিলার একটা আইন ছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার্স সেসেশন অফ মেম্বারশিপ অর্ডার, সেসেশন অফ মেম্বারশিপ অর্ডার অনুযায়ী কিন্তু গণপরিষদেও আওয়ামী লীগের কিছু সদস্য, এই স্মৃতি কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে, এবং আওয়ামী লীগ আব্দুল আজিজ চৌধুরী কিন্তু এইটার প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন যে ভয়ে কথা বলতে পারি না, এমন কথাও বলা হয়েছিল গণপরিষদে। ফলে এই স্মৃতিটা কিন্তু আছে। একটু মনে করছে প্রফেসর নজরুল, আপনি নিশ্চয়ই আরো একটু ভালো করতে পারবেন। জনাব আলাউদ্দিন এবং জনাব স্বপন বিএনপি থেকে আওয়ামী লীগের মন্ত্রী নিয়ে আসার পরে তাকে 70 দেখিয়ে আসলে তাদের দুজনকে বাদ করা যায়। জি, তবে 70 নিয়ে আমাদের মধ্যে কতগুলো কনফিউশন আছে। একটা হচ্ছে 70 কিন্তু আপনাকে দলের বিপক্ষে কথা বলতে না করে না, দলের বিপক্ষে আপনি কথা বলতে পারবেন, দলের সমালোচনা করতে পারবেন, দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না শুধু। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি, যে 70 যে আমরা পক্ষে যে যুক্তি দেই, যেটা ডক্টর কামাল হোসেন সাহেব গণপরিষদ দিয়েছিলেন, 70 যদি না থাকে তাহলে বিএনপি টাকা দিয়ে ভাগায় নিয়ে অনাস্থা ভোটে সরকার পতন করাই দিবে, বিএনপি আওয়ামী লীগকে করবে, মোটামুটি এরকম একটা কিছু বুঝাতে চেয়েছেন এখনকার কনটেক্সটে দেখতে। এবং এটা কিন্তু একদম অযৌক্তিক না। আপনি যদি 54 সালের নির্বাচনের পর বাংলাদেশে কতবার সরকার পরিবর্তন হয়েছে, হর্স ট্রেডিং এর মাধ্যমে বা ডিফেকশনের মাধ্যমে, ফ্লোর ক্রসিং এর মাধ্যমে, এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিক না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনি তো 70 অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই, আপনি বলেছেন 70 অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তো যে কোনো সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায়, কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র্যাবের দায়মুক্ত আইন, এই ধরনের খারাপ আইন যদি করতে যায়, নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে, তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না। দিস ইজ দ্য প্রবলেম। যে জন্য আমরা বলি, আপনি যদি সরকারের স্থিতিশীলতা রক্ষার চিন্তা করতে চান তাহলে আপনি বলে দেন 70 অনুচ্ছেদ প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে, অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে, এটা করে দিলে তো হয়ে যায়। এটা আমরা অনেকবার লিখেছি, বলেছি। এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের নেতৃত্বে যখন 15তম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয়, সেখানে আমি লিখিতভাবে এটা জমা দিয়েছিলাম। এবং আমি যতদূর জানি আর কি, উনি তো আমাকে খুব স্নেহ করতেন, আমার কাছে মনে হচ্ছে উনি এটা খুবই কনভিন্সড, উনি নিজেও এটা মনে করে, আমার মনে হয়েছিল। আমাদের এটা নিয়ে একটা তৃতীয় মাত্রাতে আমরা আলোচনা করেছিলাম, যেটা শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রয়োগ করলেই সমস্যাটা মিটে যায়। কারণ আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করি, আপনি যদি 70 অনুচ্ছেদকে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার সাথে মিলিয়ে দেখেন, তার মানে প্রধানমন্ত্রীকে এককভাবে ক্ষমতায়িত করেছে সংবিধান, আবার সংসদ নেতা হিসাবে ওনাকে সংসদের ভিতরেও এককভাবে ক্ষমতায়িত করা হয়েছে। দুইটা মিলে একটা, এবং সুরঞ্জিত সেনগুপ্তরা এটাকে আইয়ুব খানের ক্ষমতার সাথে তুলনা করেছিলেন, এই সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে।